ওয়েলকাম টু মুক্তা সিরিজ 2। ড্রামার শুরুতেই আমরা জিয়ান নামে একটা মেয়েকে দেখি যে ঘুম থেকে উঠে চিৎকার চেঁচামেচি করছিল। তখন দেখানো হয় গতকাল সে তার বয়ফ্রেন্ড আসুর জন্য জন্মদিনের কেক নিয়ে একটা বারে আসে। আসু সেখানে তার অনেকগুলো বন্ধু এবং তার ছোট ভাই আসির সঙ্গে বসেছিল। হঠাৎ করে তার এক বন্ধু বলে, গত 4 বছর ধরে তোমার আর জিয়ানের সম্পর্ক চলছে, বিয়েটা কবে হবে? আমরা কি বিয়ে খাবো না? আসু বলে, বিয়ে? ওর মতো একটা সামান্য মডেলকে আমি বিয়ে করব? ও কি আমাদের বাড়ির বউ হওয়ার যোগ্য? জিয়ান এই সব কথা শুনতে পায়। আসি বলে, গত 4 বছর ধরে ও তোমার সঙ্গে রিলেশনে আছে, অথচ তুমি ওকে বিয়ে করবে না? তাহলে তুমি কেমন দায়িত্ববান পুরুষ? আসু বলে, ও আমার কথা শোনে, তাই আমি গত 4 বছর ধরে ওর সঙ্গে সম্পর্কে আছি। ও যদি আমার কথা না শোনে তাহলে না হয় ওকে বাদ দিয়ে অন্য একজনকে আনলাম। তখন তার বন্ধুরা বলতে শুরু করে যে ঠিকই, সামান্য একটা মডেল, সে কি জো পরিবারের বউ হওয়ার যোগ্য? জিয়ান তখন ভেতরে আসে। সে আসুকে বলে, তার মানে তোমার কাছে আমি শুধুমাত্র একটা খেলনা? আসু বলে, এখানে শুধু শুধু ঝামেলা কেন করছো? জিয়ান তখন তার মুখে ওয়াইন ছুড়ে দেয়। এরপর বলে, গত 4 বছর ধরে আমি সত্যিই তোমাকে ভালোবেসেছি, কিন্তু যেহেতু তুমি আমাকে ভালোবাসো না, তাহলে আমাদের ব্রেকআপ করে নেওয়াই ভালো। আর তুমি মনে রাখবে, ব্রেকআপ আমি তোমার সঙ্গে করেছি। সে চলে যেতে চাইলে আসু বলে, আজ যদি তুমি চলে যাও এর পরিণাম কিন্তু ভালো হবে না। জিয়ান চলে যায়। আসি উঠে তখন কেকটা খেয়ে বলে, হ্যাপি বার্থডে ভাইয়া। এরপর সেও বাইরে চলে যায়। জিয়ান 4 জন মেল মডেল ভাড়া করে তাদের সঙ্গে ড্রিঙ্ক করছিল। সে আসুকে অনেক গালাগাল দিচ্ছিল। ওই ঘরের সামনে দিয়ে আসি যাওয়ার সময় তাকে দেখতে পায়। জিয়ান মডেলদের বলতে থাকে, আজ তোমাদের মধ্যে একজন আমাকে বাড়ি নিয়ে চলো। তারা সবাই তখন বলতে থাকে, আমাকে নিয়ে যাও। তখনই আসি ভেতরে আসে। জিয়ান বলে, তুমি আমাকে নিয়ে বাড়িতে চলো। আসিকে দেখে সবাই উঠে চলে যায়, কারণ আসি একে তো জো পরিবারের দ্বিতীয় ছেলে, তার উপর তার নানা বাড়ি অনেক পাওয়ারফুল। আসলে আসু আর আসির মা আলাদা। আসুর মা মারা যাওয়ার পর আসুর বাবা আসির মাকে বিয়ে করেছে। আসির মায়ের ফ্যামিলি খুবই পাওয়ারফুল ফ্যামিলি। তাদের একমাত্র নাতি হলো আসি, তাই আসিও খুবই পাওয়ারফুল। বর্তমানে জিয়ান বলে, চলো আমরা একটা ঘরে যাই। সে বলে, ঠিক আছে, তবে তুমি এই নিয়ে অনুশোচনা করো না। বর্তমানে এই সবকিছু জিয়ানের মনে পড়েছে। সে তখন কান্না করতে শুরু করে যে আমি এটা কি করলাম? আসি আসুর ভাই, আসু যদি এই বিষয়ে জানতে পারে ও তো আমাকে চাকরি থেকে বের করে দেবে। আসলে জিয়ান যে এজেন্সির হয়ে কাজ করে সেই এজেন্সির মালিক হলো আসু। জিয়ান তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যেতে চায়, তবে আসি তাকে ডাক দেয়। আসি বলে, কি ব্যাপার, সকাল হতেই তুমি আমাকে চিনতে পারছো না? জিয়ান বলে, তোমাকে কেন চিনবো না? তুমি তো এই শহরের নামকরা প্লে বয়। আসির মনে পড়ে ছোটবেলায় একদিন সে রাস্তায় কান্না করছিল। তখন জিয়ান তার কাছে এসে বলে, তোমার কি হয়েছে? সে বলে, কিছু ছেলেরা প্রতিদিন তাকে মারধর করে, তার জিনিসপত্র কেড়ে নেয়। জিয়ান তখন তার গলায় একটা নেকলেস পরিয়ে দেয়, যার ভেতরে একটা পাথর ছিল, যার নাম ছিল ডেমন হার্ট। সে বলে, যখনই কেউ তোমাকে বুলি করতে আসবে তখন তুমি এই ডেমন হার্টটাকে ধরবে আর নিজেকে একটা ডেমন মনে করবে, আর এরপর তাদেরকে একটা উচিত শিক্ষা দিয়ে দেবে। এতে তারা আর কখনোই তোমাকে বুলি করার সাহস পাবে না। বর্তমানে আসি বলছিল, এরপর থেকে আমি স্ট্রং হয়েছি ঠিকই, তবে নিজের রেপুটেশন আমি খারাপ করে ফেলেছি। সবাই এখন আমাকে প্লে বয় মনে করে। সবচেয়ে বড় কথা, তুমি আমাকে ভুলেই গেছো। আসি টেবিলে গিয়ে বলতে থাকে, তোমার আর আমার ভাইয়ের মধ্যে সম্পর্ক 4 বছরের। আমি তো বিশ্বাসই করতে পারছি না তোমাদের মধ্যে এত বছর কিছুই হয়নি। জিয়ান বলে, তোমার কি আমাকে খারাপ মেয়ে মনে হয় নাকি? দেখো, গতকাল যেটা হয়েছে সেটা আমার দোষ। দয়া করে এই বিষয়টা ভুলে যাও। তোমার ভাইয়াকে কিছু বলো না, কারণ চাকরিটা আমার খুব প্রয়োজন। এরপর সে তাড়াতাড়ি রেডি হতে যায়, কারণ তাকে একটা এক্সিবিশনে যেতে হবে। এদিকে আসুর সেক্রেটারি এসে তাকে বলে, গতকাল জিয়ান 4 জন মডেল ভাড়া করেছিল। স্যার, আপনার কি চিন্তা হচ্ছে না? আসু বলে, চিন্তার কি আছে, আমি ওকে চিনি, ও ওর সীমানা জানে, তবে ওর সাহস অনেক বেড়ে গেছে। গতকাল ও আমার সঙ্গে ব্রেকআপের কথা বলেছে। এই পরিবারের লোকেদের সঙ্গে যোগাযোগ করো আর বলো আমি তাদের সঙ্গে কাজ করতে রাজি আছি। আজই আমি পেইজাওকে নিজের ফিয়ন্সে ঘোষণা করব। সেক্রেটারি বলে, কিন্তু স্যার, এতে যদি জিয়ান ম্যাডাম আপনার থেকে আরো দূরে চলে যায়? আসু বলে, ও আমার একটা পালিত পোষা প্রাণী। কুকুর বিড়াল যখন কথা না শোনে তখন তাদেরকে একটা শিক্ষা দিতে হয়। এদিকে জিয়ান চলে যাচ্ছিল। আসি বলে, তুমি এভাবে কি করে চলে যেতে পারো? তোমার কি আমার দায়িত্ব নেওয়া উচিত না? জিয়ান বলে, দেখো, আমি জানি আমার অন্যায় হয়েছে, তবে আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক, এটা নিয়ে আর ঝামেলা করো না। তখনই আসু সেখানে চলে আসে। জিয়ান লুকিয়ে থাকতে চায়। আসু বলে, এটা কে, একটু পরিচয় করিয়ে দাও। আসি বলে, আমার গার্লফ্রেন্ড। ও বড়দের ভয় পায়, তোমার সঙ্গে আরেকদিন পরিচয় করাবো।
আসু বলে, তুমি আমাদের বাড়ির ছোট ছেলে, সেন পরিবারের একমাত্র উত্তরাধিকার, সকাল সকাল মেয়েদের সঙ্গে এরকম করছো, এটা কি ধরনের ভদ্রতা? আসি বলে, তোমার ব্রেকআপ হয়েছে সেটা তুমি আমার উপর কেন ঢালছো? আসু বলে, ব্রেকআপ? ওর মতো একটা মেয়ে আমার সঙ্গে ব্রেকআপ করার সাহস পায় কি করে? আমার সঙ্গে ব্রেকআপ করলে আমিও দেখতে চাই ওকে কে চাকরি দেয়। এইবার ওকে একটা শিক্ষা দিতেই হবে। জিয়ানের চোখ দিয়ে তখন পানি পড়তে শুরু করে। আসি বলে, আমার মনে হচ্ছে শিক্ষাটা এবার তুমি নিজেই পাবে। সে নিজের উপরের জামাটা খুলে জিয়ানের গায়ে দেয়, এরপর তাকে সেখান থেকে নিয়ে চলে যেতে থাকে। আসুর সেক্রেটারি বলে, এই ম্যাডামকে দেখতে কেমন একটা জিয়ান ম্যাডামের মতো লাগছে। এই কথা শুনে আসু পেছনে যেতে থাকে। এরা দুজন বুঝতে পারে আসু তাদেরকে ফলো করছে, তাই জিয়ান কণ্ঠ চিকন করে আসিকে বলে, আমার অনেক শীত লাগছে। তার কণ্ঠ শুনে আসু বুঝতে পারে এটা জিয়ান নয়। সে ভাবতে থাকে জিয়ান এরকম না, আর তাছাড়া জিয়ান হয়তো এখন তার সঙ্গে ব্রেকআপ করা নিয়ে কান্নাকাটি করছে আর ভাবছে কিভাবে তার কাছে ফিরে আসা যায়। অন্যদিকে আসি বলে, আমি তোমাকে সত্যি বলছি, আমি তোমাকে পছন্দ করি, তাই তুমি আমাকে একটা সুযোগ দিয়ে দেখতে পারো। জিয়ান বলে, আমি এতটাও নিচে নেমে যাইনি যে এক্স বয়ফ্রেন্ডের ছোট ভাইয়ের সঙ্গে রিলেশন করব। আসি বলে, সমস্যা নেই, এতদিন তোমার জন্য অপেক্ষা করেছি, আরো না হয় করলাম। এরপর সে কল্পনা করে সে যখন জিয়ানকে প্রপোজ করতে যায় তখন দেখতে পায় অলরেডি জিয়ান বয়ফ্রেন্ড হিসেবে আসুকে বেছে নিয়েছে। বর্তমানে সে বলছিল, এবার আমি তোমাকে ছাড়বো না। এরপর জুয়েলারি এক্সিবিশন দেখানো হয়, যেখানে আসুর এজেন্সির মডেলরা বিভিন্ন জুয়েলারি প্রদর্শন করছিল, তার মধ্যে জিয়ানও ছিল। উপস্থাপক বলে, আমাদের সর্বশেষ জুয়েলারি মিস্টার আসু একজন স্পেশাল মানুষের জন্য রিজার্ভ করেছে, আমরা জানতে চাই সে কে। আসু বলে, সেটা আমার ফিয়ন্সে পেইজাও। জিয়ান তখন মনে মনে বলতে থাকে, 4 বছর ধরে একজনকে ভালোবাসার ফলাফল এটা। আসু তাকে ডেকে বলে, তোমার হাতের আংটিটা আমার ফিয়ন্সেকে ভালো মতো দেখাও। আসুর এক বন্ধু বলে, তুমি কিন্তু বেশি করছো। তবে জিয়াং আংটিটা নিয়ে সেখানে আসে, আর সুন্দর মতোই এটা কত ক্যারেট, এর বাজার মূল্য কত, এই সব কিছুই সেখানে বলতে থাকে। আসুর আরেকজন বন্ধু তার একটা ছবি তুলে আসিকে দেয় আর বলে, তোর ভাই ভাবির সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে, তাড়াতাড়ি এখানে চলে আয়। আসির এটা দেখে মেজাজ খারাপ হয়ে যায়, সে তাড়াতাড়ি গাড়ি চালাতে শুরু করে। অন্যদিকে আসু বলে, তুমি এভাবে জিনিস বিক্রি করবে? হাঁটু গেড়ে বসে তারপর কথা বলো। আসুর বন্ধুরা বলছিল, এটা কিন্তু বেশি হচ্ছে। আসু বলে, 1 মিলিয়ন টাকা দেব। তোমার মতো সামান্য একটা মডেল, এই টাকা তো বিক্রি হওয়ার কথা। আসু মনে মনে বলছিল, একবার শুধু আমার কাছে ক্ষমা চাও, আমি সবকিছু ভুলে যাব, আমাদের সম্পর্ক আবার আগের মতো হয়ে যাবে। তবে জিয়ান মাটিতে বসে আর সেই আংটিটা পেইজাওয়ের হাতে পরিয়ে দেয়। আসু এটা সহ্য করতে পারে না, সে তার হাত ধরে তাকে টেনে নিয়ে আসে। এরপর বলে, এভাবে কতদিন চলবে? তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি সব ভুলে যাব। জিয়ান বলে, আমি তো বলেছি তোমার আর আমার ব্রেকআপ হয়ে গেছে, আমি কোনোদিনও তোমার কাছে ফিরে আসবো না। আসু বলে, তুমি কয়েকদিন একা থাকো, তাহলেই বুঝতে পারবে আমি ছাড়া তোমার জীবন কিভাবে চলবে, এরপর তুমি ঠিকই আমার কাছে চলে আসবে। এই বলে সে চলে যায়। জিয়ান তখন কান্না করতে শুরু করে। ওই সময় আসি সেখানে আসে। জিয়ান আরো কান্না করতে থাকে, সে তাকে ধাক্কা দিয়ে বলে, আমাকে একটু একা থাকতে দাও। আসি বলে, আমি জানি আমার আসতে দেরি হয়েছে, তবে আমি তোমাকে কথা দিচ্ছি এরকম পরিস্থিতিতে তুমি আর কখনোই পড়বে না, তুমি আমাকে একবার সুযোগ দিয়ে দেখো। জিয়ান বলে, তুমি জানো তুমি আর তোমার ভাই দেখতে প্রায় একই রকম। আসি বলে, তো? জিয়ান বলে, তাই আমি তোমাদের দুজনকেই ঘৃণা করি। সে চলে আসার সময় তার পা মচকে যায়, তখন সে জুতাগুলো খুলে খালি পায়ে লিফটে আসে। তবে ওই সময় আসি সেখানে আসে। সে বলে, তুমি যত যাই বলো, আমার দায়িত্ব তোমাকে নিতেই হবে। ওদিকে আসু তার বন্ধুর কাছে আসলে তার বন্ধু বলে, আজ তুমি অতিরিক্ত করে ফেলেছো, তুমি জিয়ানকে হাঁটু গেড়ে বসিয়েছো। তুমি জানো মিডিয়া একটা খবর পেলে সেটাকে কি অবস্থা করে। আসু বলে, এটা তো আরো ভালো হয়েছে, যখন ওর যাওয়ার কোনো জায়গা থাকবে না তখন ও হামাগুড়ি দিয়ে হলেও আমার কাছেই আসবে। তার বন্ধু বলে, আমার সেটা মনে হয় না, কারণ তুমি অলরেডি অন্য একজনকে বিয়ে করছো, কোনো মেয়ে জেনে বুঝে এমন পুরুষের কাছে ফিরে আসবে না। আসু লিফটে উঠতে চাইলে এদের দুজনকে দেখতে পায়। সে তখন বলতে থাকে, এটা কি সকালের সেই মেয়েটা? এটা বুঝি তোমার 7ম গার্লফ্রেন্ড? আসি বলে, তুমি ভুল করছো, এটা আমার 1ম গার্লফ্রেন্ড। আসু বলে, দেখো তোমার ভাই হিসেবে আমি তোমাকে একটা জিনিস বলে দিই, তুমি যে কারো সঙ্গে ডেট করতে পারবে, তাতে কোনো সমস্যা নেই, তবে বিয়ে করার ক্ষেত্রে তোমাকে বুঝে শুনে করতে হবে। আসি বলে, ভালোবেসে যদি তাকে বিয়েই না করতে পারি তাহলে সেই ভালোবেসে লাভ কি? তোমার জ্ঞান তুমি আমাকে দিতে এসো না, আমি তোমার থেকে আলাদা। তুমি তো 4 বছর একজনের সঙ্গে সম্পর্ক করার পর তাকে ফেলে রেখে আরেকজনকে বিয়ে করতে চাইছো। আসু বলে, ওর আর আমার মধ্যে কি সম্পর্ক চলছে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তবে আমি তোমাকে বলে রাখছি, কোনো আজে বাজে মেয়ে ঝো ফ্যামিলির বউ হতে পারবে না।
আসি বলে, আমি ওকে বিয়ে করে ঝো ফ্যামিলিতে যাবই না, আমি যাব আমার নানা বাড়িতে। এরপর সে তাকে কোলে তুলে নিয়ে চলে আসতে থাকে। তবে তখন আসুর নজর পড়ে জিয়ানের নেলসের উপরে। সে বলতে থাকে, ওকে নামাও, আমি ওকে দেখব। আসি বলে, ভাইয়া তুমি আমার গার্লফ্রেন্ডকে ব্যথা দিচ্ছ, তুমি কি ভুলে গেছো তোমার কোম্পানির সকল মডেলদের একই রকম সাজতে হয়? জিয়ান আবারও কণ্ঠ চিকন করে বলতে থাকে, তোমার ভাই এমন কেন, আমার তো ভয় লাগছে। আসু বুঝতে পারে এটা একটা সামান্য মডেল, তাই সে তাকে ছেড়ে দেয়। এরপর জিয়ান বলতে থাকে, আজকের জন্য তোমাকে ধন্যবাদ। সে বলে, আমি ধন্যবাদ চাই না, তুমি জানো আমি কি চাই। জিয়ান বলে, আমার মনে হয় আমি তোমাকে ভালো মতো বলেছি, তোমার আর আমার মধ্যে কোনো কিছুই সম্ভব না। তুমি ঝো পরিবারের দ্বিতীয় ছেলে, সেন পরিবারের একমাত্র উত্তরাধিকার, আর আমি সামান্য একটা মডেল। আসি বলে, তুমি আমার ভাইয়ের কথাই এগুলো বলছো? আমি তো বলেছি ও আর আমি আলাদা। আমি তোমাকে ভালোবাসি, আমি সারা জীবন তোমাকে ভালোবাসবো। জিয়ান বলে, সবচেয়ে হাস্যকর ব্যাপার কি জানো, এই একই কথা তোমার ভাইও আমাকে বলেছে। সে চলে যেতে চাইলে জিয়ান তাকে ধরে আর বলে, আমি তোমাকে বলেছি আমি আর আমার ভাই আলাদা, আমি তোমাকে বিয়ে করব, তুমি হবে আমার স্ত্রী। সে তার পকেট থেকে একটা পায়েল বের করে তার পায়ে পরিয়ে দেয়। সে বলে, এটা ডেমন হার্ট, তোমার কি কিছু মনে পড়েছে? জিয়ানের মনে পড়ে সে একবার শুনেছিল আসুর ভাই একটা ডেমন হার্ট নামে পায়েল বানিয়েছে যার দাম 300 মিলিয়ন। সে তখন সেটা নিতে চায় না, তবে আসি বলে, দয়া করে আমাকে একটা সুযোগ দাও। অফিসে জিয়ান আসির কথা ভাবছিল, যেখানে আসি বলছিল, আমাকে একটা সুযোগ না দিলে তুমি বুঝবে কি করে যে আমি আমার ভাইয়ের থেকে আলাদা। তখনই সেখানে কতগুলো স্টাফ আসে যারা বলছিল, আরে এটা তো দেখছি সেই মডেল যে কিনা টাকার জন্য হাঁটু গেড়ে বসতেও রাজি আছে। জিয়ান এই কথা শুনে অবাক হয়ে যায়। সে মোবাইলে দেখতে পায় একটু আগে তার হাঁটু গেড়ে বসার ঘটনা ট্রেন্ডিং এ চলছে, যেখানে বলা হয়েছে সে টাকার জন্য হাঁটু গেড়ে বসেছে। আসুর চেহারা আর আসু কি কি বলেছে তার কোনো কিছুই সেখানে নেই। জিয়ানের বান্ধবী সেখানে একটা মেয়ের সঙ্গে মারামারি শুরু করে। জিয়ানও তাদের সঙ্গে মারামারি করতে চায়। সে যখন লাথি দিতে চায় তখন তার পা থেকে জুতা খুলে একেবারে সরাসরি গিয়ে আসুর মাথায় পড়ে। আসু জিয়ানকে তার অফিসে দেখা করতে বলে। জিয়ান যখন আসছিল তখন তার কাছে আসির কল আসে। জিয়ান তাকে বকা দিয়ে ফোন রেখে দেয়, কারণ এখন তার কাজের সময়। তখন আসু এসে বলে, তুমি কার সঙ্গে কথা বলছো? তোমাকে আমি অফিসে ডাকলাম, আসলে না। জিয়ান বলে, আমাকে ক্ষমা করবেন, একটা ফোন এসেছিল তাই একটু দেরি হয়েছে। আসু বলে, তুমি কি এখন থেকে আমার সঙ্গে এভাবেই কথা বলবে? সে বলে, তাহলে কিভাবে কথা বলবো? তুমিই তো বলেছিলে অফিসে যেন আমি তোমার সঙ্গে ফর্মাল হয়ে কথা বলি, কেউ যেন আমাদের ব্যাপারে না জানতে পারে। আর তাছাড়া এখন তো আমাদের ব্রেকআপ হয়ে গেছে, এখন তুমি শুধুমাত্র আমার বস, তোমার সঙ্গে কাজের কথা ছাড়া আমার আর কোনো কথা নেই। আসু বলে, ঠিক আছে, চলো তাহলে কাজের কথাই বলি। তোমার হাঁটু গেড়ে বসার স্ক্যান্ডেলের জন্য কোম্পানির অনেক বড় লস হয়েছে, এর ভর্তুকি তুমি কিভাবে দেবে? জিয়ান হেসে বলে, তুমি এসব করে কি মজা পাও? তুমি কি ভেবেছো আমি জানি না? ঘটনাটা ঘটার সাথে সাথেই অনলাইনে ছড়িয়ে পড়লো। তুমি আমাকে কি কি বলেছো, কি কি করিয়েছো তার সবকিছু কাটা, তোমার চেহারা ব্লার করা, এইসব কে করেছে আমি বুঝতে পারছি না। আসু বলে, আমি তোমার সঙ্গে মিথ্যা বলবো না, হ্যাঁ আমিই করিয়েছি। তুমি আমার কাছে ক্ষমা চাও, তাহলে আমি সবকিছু ভুলে গিয়ে মুহূর্তের মাঝে তোমার স্ক্যান্ডেল সরিয়ে নেব। জিয়ান বলে, এটা তুমি স্বপ্নেও ভেবো না। আসু বলে, তুমি কি ভুলে গেছো তোমার মা অসুস্থ, হাসপাতালে তোমার স্যালারির জন্য অপেক্ষা করছে। আসু বলে, স্ক্যান্ডেল না সরালে তোমার স্যালারি কেটে নেওয়া হবে, তখন তুমি তোমার মায়ের চিকিৎসা কি করে করবে? জিয়ান বলে, তুমি আসলেই জঘন্য। সে বলে, এখন আমি জঘন্য হয়ে গেলাম? আমি শুধুমাত্র বলেছি আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এই তো 4 বছর ধরে আমাদের সম্পর্ক চলছে, আমি কি কখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি? তুমি ভালো করেই জানো আমার পরিবার কখনোই তোমার মতো সামান্য একটা মডেল মেনে নেবে না। আমাকে কোনো বড় ঘরের মেয়েকেই বিয়ে করতে হবে। আমার শরীর তোমার কাছে না থাকলেও আমার মন তোমার কাছে থাকবে, তাই না? জিয়ান বলে, তুমি জানো তুমি কি বলছো? তুমি আমাকে বিয়ে করবে না এটা জেনেও আমি তোমার সঙ্গে সম্পর্কে থাকবো? আসু বলে, আমার সঙ্গে সম্পর্কে না থাকলে তোমাকে আমি চাকরি থেকে বের করে দেব, এতে পেনাল্টি হিসেবে তোমাকে 30 মিলিয়ন টাকা দিতে হবে। জিয়ান বলে, এত টাকা তো আর আমি দিতে পারবো না, আমি না হয় মরে গেলাম, তাহলে তো তুমি শান্তি পাবে নাকি? সে বলে, সেটা তুমি করতেই পারো, তবে তুমি তোমার মায়ের কথা ভেবে দেখেছো? সে তার অ্যাসিস্ট্যান্টকে এই স্ক্যান্ডেল সারা দেশে আরো ছড়িয়ে দিতে বলে। অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার হঠাৎ করে সব হট সার্চ ডিলিট হয়ে গেছে, দেখা যায় আসলে এই কাজ করেছে আসি। আসু বলে, তুমি এমন কাউকে ধরেছো যে আমার সঙ্গে পাঙ্গা নিচ্ছে। তুমি যেহেতু ইঁদুর বিড়াল খেলা শুরু করেছো, তাহলে আমিও দেখতে চাই এটা তুমি কোন পর্যন্ত খেলতে পারো। এরপর সে চলে যায়। একটু পরে জিয়ানের কাছে তার বাবার একটা কল আসে।
সে বলে তুমি কি আমাকে 5 মিলিয়ন টাকা দিতে পারবে? 5 মিলিয়ন টাকা না পেলে ওরা আমাকে মেরে ফেলবে। জিয়ান বুঝতে পারে তার বাবা ক্যাসিনোতে হেরে গেছে। সে তখন বাড়িতে এসে নিজের সকল জুয়েলারি বের করে এবং বুঝতে পারে এগুলো বিক্রি করলে সর্বোচ্চ 2.5 মিলিয়ন হতে পারে। তবে বাকি 2.5 মিলিয়ন সে কোথায় পাবে? তখনই সেখানকার একজন লোক ফোন করে বলে 1 ঘন্টার মধ্যে যদি টাকা নিয়ে না আসো তাহলে তোমার বাবাকে আর দেখতে পাবে না। এই খবর সাথে সাথেই আসুর কাছে চলে যায়। আসুর অ্যাসিস্ট্যান্ট বলে আমরা কি এই বিষয়টা সমাধান করব? আসু বলে কোনো প্রয়োজন নেই, ওর এখন টাকার প্রয়োজন, তার মানে ও এখন আমার কাছে অবশ্যই আসবে। প্রথমবার ও এরকম একটা জায়গায় যাচ্ছে, তাই সেখানকার লোকেদের বলে দিও ওর সঙ্গে যেন বেশি খারাপ ব্যবহার না করে। জিয়ান সেখানে গেলে সেই লোক জিজ্ঞেস করে তুমি কি টাকা এনেছো? সে বলে এনেছি, তবে আমি আগে আমার বাবাকে দেখতে চাই। তারা তার বাবাকে নিয়ে আসলে তার বাবা কান্না করে বলতে থাকে আমাকে ক্ষমা করে দাও, আমি কোনো কাজের বাবা না। সেখানকার লোকেরা তাকে মারধর করছিল। জিয়ান বলে আসলে আমি এত টাকা জোগাড় করতে পারিনি, 2.5 মিলিয়ন এনেছি, বাকি টাকা আমি পরে দিয়ে দিচ্ছি। তবে তারা তার বাবাকে মারতে শুরু করলে সে বলে আমাকে 10 মিনিট সময় দিন, আমি আপনার টাকা দিয়ে দিচ্ছি। সে আসিকে ফোন করে, তবে ওই লোক ফোনটা ফেলে দেয়। তার জিয়ানের পায়েলটা পছন্দ হয় আর সে সেটা খুলে নেয়। এদিকে আসি কল ধরলে জিয়ানের কণ্ঠ শুনতে পায়, যেখানে জিয়ান চিৎকার করছিল। সে তখনই গাড়িতে উঠে পড়ে আর জিয়ানের ফোন লোকেশন একজনকে চেক করতে বলে। অন্যদিকে ওই লোক জিয়ানকে বলে 6 তলায় ভিআইপি কেবিনে কিছু লোকেরা আছে, তাদের কাছে ওয়াইন দিয়ে আসলেই তোমার সকল ঋণ পরিশোধ হয়ে যাবে। জিয়ান বুঝতে পারে তার মানে 6 তলার লোকেরা কোনো ভালো মানুষ নয়, তবে তার কাছে এখন কোনো উপায় নেই। সে ওয়াইন নিয়ে সেখানে যায়। 6 তলায় অনেকগুলো ছেলেরা ছিল, তাদের মধ্যে একটা ছেলে ছিল পেই যাওয়ের ভাই পেইশুন। সে জিয়ানকে বলতে থাকে তুমি তো সেই মেয়ে যে টাকার জন্য হাঁটু গেড়ে বসে ভিক্ষা চাইতে পারো, আমার সঙ্গে ড্রিঙ্ক করো, আমি তোমাকে অনেক টাকা দেব। জিয়ান চলে যেতে চাইলে সে তাকে ধরে মারতে শুরু করে। তারা তাকে জোর করে ধরে ড্রিঙ্ক করাতে চাইছিল। জিয়ান রেগে একটা ওয়াইনের বোতল দিয়ে তার মাথায় আঘাত করে। এদিকে আসি সেখানে এসেছে এবং সে জিজ্ঞেস করে জিয়ান কোথায়। এরপর সে বলে জিয়ানের যদি কিছু হয় এই পুরো জায়গায় আমি আগুন লাগিয়ে দেব। ওই লোক তখন অনেক ভয় পেয়ে যায়, কারণ আসি অনেক পাওয়ারফুল একটা ছেলে। এদিকে জিয়ান ভয়ে ভাঙা বোতল দিয়ে ওই ছেলেটাকে আঘাত করে। তখনই আসি সেখানে আসে। জিয়ান তখন অনেক ভয় পাচ্ছিল। আসি তাকে কোলে তুলে নেয়। এরপর সে পেইশুনকে আরো মারে। ওই সময় আসুর বন্ধু মিন সেখানে চলে আসে। সে এদের দুজনকে একসাথে দেখে বুঝে যায় আসি জিয়ানকে পছন্দ করে। আসি আর জিয়ান যখন চলে আসছিল তখন জিয়ান বলে পায়েলটা ওদের হাতে আছে। আসি বলে তুমি চিন্তা করো না, আমি সবকিছু সামনে নিয়েছি। আমি তো তোমাকে বলেছি তোমার যখনই প্রয়োজন হবে আমি সব সময় তোমার সাথে থাকবো। এরপর গাড়িতে জিয়ান বলছিল আমি সিট বেল্ট লাগাতে পারছি না। আসি তার কাছে আসলে সে বলে আসি চলো আমরা ডেট করি। সে বলে তুমি এখন ড্রাঙ্ক হয়ে আছো, তুমি এসব কথা বললে আমি সত্যি মনে করব। জিয়ান তার কাছে আসতে থাকলে আসি বলে আমি কিন্তু নিজের কন্ট্রোল হারিয়ে ফেলবো। জিয়ান বলে আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই, তুমি কি সত্যি তোমার কথা রাখবে কিনা দেখতে চাই। সামনের একটা গাড়িতেই আসু ছিল, তবে সে জিয়ানের চেহারা দেখে না। সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে তাড়াতাড়ি বারে চলো, এই যাওয়ার ভাইকে কেউ আঘাত করেছে। এদিকে জিয়ানের বাবা বলছিল আমার মেয়ে কোথায়। মিন বলে আপনার মনে আছে আপনার একটা মেয়ে আছে, তাহলে আপনি এখানে কেন এসেছেন? সে বলে আমি আমার মেয়েকে সাহায্য করতে চেয়েছিলাম, ওর মায়ের চিকিৎসার সব টাকা মেয়েটা একা জোগাড় করে, আমি বুঝতে পারিনি আমি যে উল্টো আরো ফেঁসে যাব। মিন বলে আমরা সবকিছু সামলে নিয়েছি, তবে আপনি আর কখনো এরকম জায়গায় আসবেন না। এদিকে আসু ওই লোককে বলতে থাকে আপনি বলছেন আমার ভাই এসে ওই মেয়েটাকে নিয়ে গেছে যে মেয়েটা পেইশুনকে আঘাত করেছে, আমাকে একটু বলুন তো আপনি মেয়েটাকে দিয়ে কি কাজ করিয়েছেন? সে বলে আমি শুধু পেইশুন মাস্টারের কাছে তাকে ড্রিঙ্ক আনতে পাঠিয়েছিলাম। আসু বলে পুরো শহরবাসী জানে পেইশুন কেমন ছেলে, তারপরও আপনি একটা মেয়েকে তার কাছে ড্রিঙ্ক নিয়ে আসতে বলেছেন। সে লোক বলে আপনি আপনার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে বলিয়েছিলেন ওই মেয়েটার যেন আমরা ভালো মতো খেয়াল রাখি, তাই আমি তাকে একটা শিক্ষা দেওয়ার জন্য এখানে পাঠিয়েছিলাম। সে তাকে ভিডিও দেখায়। আসুর মাথা তখন খারাপ হয়ে যায়। সে বলে তার মানে আপনি জিয়ানকে পেইশুনের কাছে পাঠিয়েছেন, আমি বলেছিলাম আপনাকে তাকে দেখে রাখতে। সে তখন মাটিতে বসে বলে স্যার আমাকে ক্ষমা করে দিন, আমি ভেবেছি দেখে রাখতে বলেছেন মানে আপনি তাকে একটা শিক্ষা দিতে বলেছেন। তখন মিন সেখানে আসলে আসু বলে আসি জিয়ানকে এখান থেকে কেন নিয়ে গেল? সে তখনই আসিকে ফোন দেয় আর জিজ্ঞেস করে সে কোথায় আছে। আসি বলে আমি আমার গার্লফ্রেন্ডের বাড়িতে আছি। সে বলে তুমি জিয়ানকে কেন বাঁচিয়েছো? আসি বলে আমার গার্লফ্রেন্ডের বান্ধবী জিয়ান, আমার গার্লফ্রেন্ড আমাকে রিকোয়েস্ট করেছে তাই আমি সেখান থেকে তাকে বাঁচিয়ে এনেছি। কিন্তু তোমার তো তার সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে, তাহলে তুমি এই বিষয় নিয়ে এত কেন ভাবছো? নাকি তুমি আবার তাকে ফিরিয়ে নিতে চাইছো? আসু বলে অবশ্যই আমি ওকে ফিরিয়ে আনবো।
তবে আজকের জন্য ধন্যবাদ, তুমি জিয়ানকে সময় মতো নিয়ে গেছো। আসু এরপর সেই বারের মালিকের হাত কেটে ফেলে। এরপর চলে যেতে চাইলে পেইজাও বলে, ও আমার ভাইকে আঘাত করেছে, তুমি কি এর বিচার করবে না? আসু বলে, তোমার ভাই জিয়ানের গায়ে হাত দিয়েছে, ও যে এখনো বেঁচে আছে এটাই তো বেশি। তুমি ভুলে যেও না আমাদের বিয়ে শুধুমাত্র একটা বিজনেস কন্ট্রাক্ট। এরপর সে চলে যায়। অন্যদিকে আসি বলছিল, আসু নাকি তোমাকে ফিরিয়ে নেবে। আমার ভীষণ ভয় লাগছে, আমার ভয় লাগছে তুমি তার কাছে চলে যাবে। সকালবেলা যখন জিয়ানের ঘুম ভাঙে তখন সে দেখতে পায় আসি তার পায়ে আবার সেই ডেমন হার্ট পায়েল পরিয়ে দিয়েছে। আসি বলে, বিশ্বাস করো, গতকাল রাতে তুমি নিজে আমাকে তোমার ঘরে নিয়ে এসেছো। জিয়ান তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি বলেছিলে তুমি তোমার ভাইয়ের থেকে আলাদা, আমি সেটা দেখেছি। তুমি বলেছো আমার যখনই তোমাকে প্রয়োজন হবে তুমি আমার পাশে থাকবে, আমি সেটাও দেখেছি। তাই এবার সত্যি আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আসি খুশি হয়ে তার কপালে একটা কিস করে। এরপর সে বলে, তাহলে আমাদের সম্পর্ক আমরা সবাইকে জানাবো কবে? জিয়ান তখন চুপ করে থাকে। আসি বলে, তুমি প্রেশার নিও না, তুমি যদি চাও তাহলে আমাদের সম্পর্ক সারা জীবন গোপনেই থাকবে। জিয়ানের মনে পড়ে একদিন সেও আসুকে বলেছিল, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে না হয় আমাদের সম্পর্ক গোপনেই থাকলো। তবে বর্তমানে সে বলে, জিয়ানের সঙ্গে আমার কাজের কন্ট্রাক্ট আর 1 মাসের আছে। 1 মাস পরেই আমি সবাইকে তোমার ব্যাপারে জানিয়ে দেব। যেই অপমান আমি সহ্য করেছি সেটা আমি তোমাকে কখনোই সহ্য করতে দেব না। তখনই তারা বুঝতে পারে আসু আসছে, তাই আসি আলমারির ভেতর লুকিয়ে পড়ে। আসু বলে, তুমি কি ঠিক আছো? সে বলে, তোমার দয়ায় একদম ঠিক আছি। তুমি কি ভেবেছো আমি জানি না ওখানে আমার বাবাকে কে ফাঁসিয়েছে? আসু বলে, আমি বুঝতে পারিনি বিষয়টা এত দূর গড়িয়ে যাবে, তবে তুমি আমার সঙ্গে আরেকটু ভালো করেও তো কথা বলতে পারো। সে তাকে জড়িয়ে ধরে আর বলে, আমি আর তোমার সঙ্গে কোনো কিছুই করব না, তুমি আমার সঙ্গে আর ব্রেকআপের কথা বলো না। জিয়ান বলে, ঠিক আছে, আমরা ব্রেকআপ করব না, তাহলে তুমি আমাকে বিয়ে করবে? আসু বলে, জো পরিবার কোনোদিন তোমার মতো একজন সামান্য মডেলকে বউ হিসেবে মেনে নেবে না, বিয়ে ছাড়া আমি তোমাকে সবকিছু দিতে পারবো। জিয়ান বলে, তুমি আমাকে বিয়ে করবে না মানে কি? তুমি আমাকে মিস্ট্রেস হিসেবে রাখবে? তুমি কিভাবে ভাবলে আমি একজনের মিস্ট্রেস হিসেবে থাকবো? তুমি দয়া করে আমার ঘর থেকে বেরিয়ে যাও। আসু তখন বাইরে চলে আসে। তখন আসি এসে বলে, আমি তোমাকে বিয়ে করব, আমি প্রমিস করে বলছি, আমি সবাইকে জানিয়ে তোমাকে বিয়ে করব। এরপর রাতের বেলা একটা পার্টি দেখানো হয় যেখানে জিয়ান তার ঘাড়ের দাগগুলোতে মেকআপ করে ঢেকে দিচ্ছিল। তখনই আসু পেইজাওকে নিয়ে সেখানে আসে। সেখানে আসি সহ সবাই এসেছে। সবাই যাওয়ার সময় একবার জিয়ানের দিকে তাকিয়ে যায়। এরপর তারা সবাই একসঙ্গে বসে। আসি মিনকে মেসেজ করে বলে জিয়ানকে এখানে ডাকতে, সে তাকে সাথে টাকাও দেয়। মিন জিয়ানকে ভাবি বলে ডাক দেয় আর এখানে আসতে বলে। জিয়ান এসে 1 কাপ ড্রিঙ্ক অফার করে। আসি বলে, এভাবে ড্রিঙ্ক করতে ভালো লাগে না, চলো আমরা দুজন ক্রস হ্যান্ডে ড্রিঙ্ক করি। জিয়ান তার পায়ের উপর পা রাখে। আসি তখন তার পায়ে হাত দিলে এই সবকিছুই মিন দেখতে পায়। আসু বলে, তোমাদের ভাবিকে এত ডিস্টার্ব করো না, যাও তুমি গিয়ে বিশ্রাম করো। তখন পেইজাও মনে মনে ভাবতে থাকে, ও যদি ভাবি হয় তাহলে আমি কে? জিয়ান এরপর তার বান্ধবীর কাছে চলে আসে। পরে সে ওয়াশরুমে আসলে সেখানে আসি চলে আসে। ওই সময় জিয়ানের সঙ্গে কথা বলতে আসু সেখানে আসে এবং সে বুঝতে পারে আসির সঙ্গে একটা মেয়ে রয়েছে, তাই সে ভেতরে যায় না। তবে সে জানে এই ওয়াশরুমের ভেতরে জিয়ানও আছে। মিন এসে বলে, ভাইয়া, ছোট ভাইয়া তার গার্লফ্রেন্ডের সঙ্গে আছে, এখানে আমাদের দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। আসু জিয়ানের ফোনে কল করলে ফোনটা ভেতরেই বাজতে থাকে। মিন তাড়াতাড়ি করে ভেতরে এসে ফোনটা নিয়ে বলতে থাকে, জিয়ান কত ভুল মনের দেখেছো, ফোনটাকে ওয়াশরুমে রেখেই চলে গেছে। এরপর তারা সেখান থেকে চলে যায়। এরপর জিয়ান চলে আসলে আসু তার ফোনটা তাকে দেয়, এরপর চলে যায়। তখনই জিয়ানের ফোনে আসুর SMS আসে। সে বলে, তাড়াতাড়ি 16 ফ্লোরে প্রাইভেট রুমে আমার সঙ্গে দেখা করো। জিয়ান না করে দিলে সে মেসেজ করে বলে, ভেবে দেখো, তোমার সঙ্গে এখনো আমার কাজের কন্ট্রাক্ট রয়েছে। জিয়ান সেখানে গেলে আসু তাকে বলে, তুমি একটু আগে কোথায় ছিলে? সে বলে, আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটে ছিলাম। আসু বলে, তোমার আবার বয়ফ্রেন্ড? কে সে? জিয়ান বলে, আমি যদি নাম বলি রাগে তুমি মরেই যাবে। আসু বলে, একটা কাহিনী বানালে সেটা অন্তত ঠিক করে বানাও, এটা জো কর্পোরেশনের পার্টি, এখানে বাইরের লোক কোত্থেকে আসবে? আগামীকাল আমার একটা বিজনেস ট্রিপ আছে, ফিরতে হয়তো 3 দিন সময় লাগবে, এই কয়েকদিন তুমি বাড়িতেই থেকো, কোথাও যেও না। জিয়ান বলে, এসব কথা তুমি আমাকে কেন বলছো? এগুলো তো তোমার ফিয়ান্সেকে বলা উচিত। আসু তাকে ধরে বলে, তোমার এই ব্যবহার আমার একদমই পছন্দ না। সে বলে, তুমি মনে করছো তোমাকে এখনো আমি পছন্দ করি? আমি জানি না আমি আগে কি অন্ধ ছিলাম কিনা, তবে এখন আমি তোমাকে বলছি, তুমি একটা ভণ্ড পুরুষ। আমি তো তোমার ফিয়ান্সেকে অনেক ধন্যবাদ দেব যে সে তোমাকে বিয়ে করছে। আমি দোয়া করি তোমার যেন 8টা ছেলে মেয়ে হয় আর একটাও যাতে তোমার নিজের না হয়।
আসু রেগে তাকে বিছানায় শুয়ে ফেলে। সে বলে, তুমি অতিরিক্ত বাড়াবাড়ি করছো, আজ তোমাকে একটা শিক্ষা দিতেই হবে। দেখা যায় বাইরে পেইজাও ছিল, তবে তার ভেতরে যাওয়ার সাহস ছিল না। তখনই আসি সেখানে আসে। সে জিয়ানের চিৎকার শুনে বলে, আমার ভাই এত খারাপ, ফিয়ন্সের সামনে এসব করছে। আপনি চিন্তা করবেন না, আমি ওকে একটা শিক্ষা দিচ্ছি। এরপর সে লাথি দিয়ে দরজা খুলে ফেলে। পরে ঘরে গিয়ে আসুকে একটা ঘুষি মারে। আসু বলে, তুই কি পাগল হয়ে গেছিস? আসি বলে, তুমি পাগল হয়ে গেছো, নিজের ফিয়ন্সেকে সামনে রেখে আরেকটা মেয়ের সঙ্গে জোর করছো। তুমি যে আগে ভদ্রতাগুলো দেখাতে, সেগুলো কি সব নাটক ছিল? আসু বলে, ও আমার গার্লফ্রেন্ড। আসি বলে, ও তোমার গার্লফ্রেন্ড না, ওইটা তোমার গার্লফ্রেন্ড। এটা জো কর্পোরেশনের পার্টি, এখানে বড় বড় লোকেরা এসেছে। তাদের সামনে তুমি যদি আমাদের ফ্যামিলির নাম নষ্ট করো, তুমি তার ভর্তুকি দিতে পারবে তো? পেইজাও এসে বলে, ভিআইপিরা আমাদের জন্য অপেক্ষা করছে। আসু তখন চলে যায়। আসি জিয়ানের হাত খুলে দিলে জিয়ান তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। বাইরে এসে পেইজাও এক লোককে কল করে, যে স্কুল লাইফ থেকে জিয়ানকে পছন্দ করত। এদিকে জিয়ান আসিকে দেখে সবকিছু মনে করতে থাকে। এরপর সে তার কাছে এসে তাকে ধন্যবাদ জানায়। আসি বলে, তুমি আমাকে ধন্যবাদ দিও না, আমি তোমার সঙ্গে যা কিছু করেছি সেগুলো আমি নিজের ইচ্ছায় করেছি। জিয়ান বলে, ধন্যবাদ হিসেবে আমি তোমাকে একটা কিস দিতে চেয়েছিলাম। এটা শুনে আসি তাকে টেনে কোলে বসায়। তখনই জিয়ানের কাছে তার বান্ধবীর কল আসে। সে বলে, আজ একজন বড় ইনভেস্টর তোমার সঙ্গে দেখা করতে চাইছে, আমি তোমাকে ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। তার নাম ইয়ংশেন। জিয়ান তার নাম শুনেই তাকে চিনে ফেলে। এরপর দেখা যায় এরা সবাই একসঙ্গে বসেছে। পেইজাও বলছিল, ইয়ংশেন বলল সে নাকি তোমার সঙ্গে কথা বলে তারপর আমাদের সঙ্গে কাজ করবে। মনে হচ্ছে তোমাদের আগে থেকেই পরিচয় আছে। ইয়ংশেন উঠে জিয়ানের দিকে হাত বাড়িয়ে দিলে তখন সেখানে আসি চলে আসে, আর সে তার সঙ্গে হাত মেলায়। এরপর সেও গিয়ে চেয়ারে বসে। আসু বলে, আপনাদের সম্পর্ক কি অনেক ভালো ছিল? ইয়ংশেন বলে, হ্যাঁ, ও আমার জীবনের প্রথম প্রেম। এটা শুনে এদের দুই ভাইয়েরই তো মেজাজটা খারাপ হয়ে যায়। আসি জিয়ানকে মেসেজ করে বলে, ইয়ংশেনের থেকে দূরে সরো। জিয়ান একটু সরলে আসি বলে, আমার ভাইয়ের থেকে দূরে সরো। জিয়ানের তো মাথা খারাপ হয়ে যাচ্ছিল। তখন ইয়ংশেন একটা খাবার দিয়ে বলে, এটা খাও, আমার মনে আছে হাই স্কুলে থাকতে এটা তোমার খুব পছন্দের ছিল। এটা দেখে আসি আর সহ্য করতে না পেরে সেখান থেকে উঠে চলে যায়। জিয়ান বলে, আমার খাওয়া হয়ে গেছে, তাই আমিও আসছি। পেইজাও ইয়ংশেনকে বলে, আপনি জিয়ানকে অনেক ভালোবাসেন? সে বলে, অবশ্যই, সে আমার প্রথম ভালোবাসা। আমার এই শহরে আসার দ্বিতীয় কারণ হলো তাকে নিজের গার্লফ্রেন্ড বানানো। আসু পেইজাওকে ধীরে ধীরে বলে, তুমি ওকে আনিয়েছো, তুমি যদি তোমার লিমিট ক্রস করো তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। এরপর সেও চলে যায়। এদিকে জিয়ান আসির গাড়িতে এসে বসে। আসি বলে, আমার কাছে কেন এসেছো? তোমার পুরনো বয়ফ্রেন্ডের কাছে যাও। জিয়ান বলে, ইয়ংশেন কোনোদিনও আমার বয়ফ্রেন্ড ছিল না, মানুষ এমনিতেই আমাদের নিয়ে কথা বানাতো। জিয়ান তার কপালে একটা কিস করলে আসির রাগ অনেকটা কমে যায়। এরপর তারা বাড়িতে আসে। একটু পর তারা শুনতে পায় বাইরে ফায়ারওয়ার্কস জ্বলছে, কারণ আজ নিউ ইয়ারের পার্টি চলছে। জিয়ান তার গলার নেকলেসটা দেখে বলে, এটা কি কেউ তোমাকে দিয়েছে? এটা তো অনেক পুরনো হয়ে গেছে, তারপরে তুমি এটা কেন পরো? আসি বলে, তুমি পরে সবকিছু জানতে পারবে। এরপর তারা দুজন বাইরে এসে ফায়ারওয়ার্কস দেখতে থাকে। আসি তার কপালে একটা কিস করে একটা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। আসু এটা দেখে মনে মনে বলতে থাকে, কবে আমি আর জিয়ান এভাবে ছবি তুলে সবাইকে দেখাবো। সে জিয়ানের অ্যাকাউন্টে অনেকগুলো টাকা পাঠায় আর মেসেজ করে তাকে তার জন্য অপেক্ষা করতে বলে। এটা দেখে আসিও তার অ্যাকাউন্টে 5.2 মিলিয়ন টাকা পাঠায়। এরপর তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে তার ব্ল্যাক কার্ড নিয়ে আসতে, কারণ সে তার গার্লফ্রেন্ডের এক্স বয়ফ্রেন্ডের কাছে হেরে যেতে চায় না। পরদিন আরেকটা জুয়েলারি এক্সিবিশন ছিল। সেখানে পেইজাও ইয়ংশেনকে বলে, আজকের কাজটা কিন্তু আপনাকে ভালো মতো করতে হবে। এরপর তারা যখন সবাই পার্টিতে ছিল তখন জিয়ানের বান্ধবী এসে বলে, ইয়ংশেন নাকি তোমার প্রথম প্রেম, আজ মনে হয় সে তোমাকে প্রপোজ করবে। জিয়ানের তো এটা শুনে মাথা ঘুরে যায়। দেখা যায় সত্যি ইয়ংশেন একটা বড় ফুলের তোড়া নিয়ে সেখানে এসেছে। জিয়ান সেটা তার কাছ থেকে নিয়ে নেয়। এরপর বলে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কোলাবোরেশন করার জন্য। ইয়ংশেন বলে, তার মানে তুমি আমাকে রিজেক্ট করে দিচ্ছ? সে বলে, আপনি এসব কি বলছেন, আমি বুঝতে পারছি না। ইয়ংশেন তখন তার হাত ধরে তাকে আলাদা নিয়ে যায়। জিয়ান বলে, তুমি আসলে কি চাইছো? তুমি ভালো করেই জানো তোমার আর আমার মধ্যে হাই স্কুলে কোনো সম্পর্কই ছিল না, অথচ তুমি নিজে ইচ্ছে করে এই রিউমার গুলো ছড়াচ্ছ। তারপরও আমি তোমাকে কিছুই বলিনি, অথচ তুমি এখন এগুলো কি করতে চাইছো? ইয়ংশেন বলে, শুনেছি আসুর সঙ্গে 4 বছর সম্পর্কে থাকার পর সে তোমাকে ছেড়ে দিয়েছে। তাহলে তুমি আমার সঙ্গে সম্পর্কে জড়াও, আমরা তো স্কুল থেকে বন্ধু।
জিয়ান তাকে না করলে সে তাকে একটা ধাক্কা দেয়। এতে জিয়ান কোমরে অনেক ব্যথা পায়। তারপরেও সে তার সঙ্গে জোর করতে চাইলে আসি এসে তাকে চরম ধোলাই দেয়। জিয়ান ব্যথায় অজ্ঞান হয়ে যায়। আসি তাকে কোলে করে নিয়ে আসে। এরপর ডাক্তার বলে যে সে ব্যথা পেয়েছে, তবে তার হাড় ঠিক আছে, তাই সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আসি জিয়ানকে বলে আজকের ঘটনা অনেক বড় হয়ে গেছে, আমরা হয়তো আমাদের সম্পর্ক আর লুকিয়ে রাখতে পারবো না। জিয়ান বলে জো কর্পোরেশনের সঙ্গে আমার আর মাত্র 3 দিনের কন্ট্রাক্ট রয়েছে। আসু ফিরে আসার আগেই আমার কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে, এরপরেই আমরা আমাদের কথা সবাইকে জানিয়ে দেব। এদিকে আসুর একদম ভালো লাগছিল না, তার বারবার জিয়ানের কথা মনে পড়ছিল। সে তখন তার দাদাকে ফোন করে বলে আমি বিয়ে ভেঙে দিচ্ছি। এরপর সে জিয়ানকে মেসেজ করে বলে তুমি সবসময় আমাদের সম্পর্কের একটা নাম চেয়েছিলে না, আমি তোমাকে সেটা দেব। এটা দেখে আসির তো মাথা ঘুরে যায়। সে কোনোভাবেই এখন জিয়ানকে হারাতে চায় না, তাই সে জিয়ানকে ঘুমন্ত অবস্থায় তাকে গাড়িতে নিয়ে যেতে থাকে। জিয়ান বলে আমরা কোথায় যাচ্ছি? সে বলে আমার নানা বাড়িতে। এরপর তারা সেখানে গেলে জিয়ান বলতে থাকে আমি একটুও প্রস্তুতি নিয়ে আসিনি, আমার প্রচুর ভয় লাগছে। আসি বলে ভয় পেও না, আমার নানা অনেক ভালো মানুষ। এরপর তার নানা আসলে সে নানা বলে ডাক দেয়। তার নানা বলে তোমার আবার আজ কি হলো? সারা জীবন তো আমাকে বুড়ো বলে ডাকতে, আজ হঠাৎ নানা বলছো? আসি বলে গার্লফ্রেন্ডের সামনে একটু ভালো করে কথা বলো। তার নানা এটা শুনে অনেক খুশি হয় যে সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছে। পরে স্টাডি রুমে তার নানা বলতে থাকে তুমি ওকে বিয়ে করতে চাইছো? আসি তার মুখ চেপে ধরে আর বলে চিৎকার করো না, আমি ওকে এখনো প্রপোজ করিনি। তার নানা বলে তোমার বাবা মা জানে? সে বলে না, আমি মনে করি তুমি ঠিক থাকলেই সব ঠিক, তাই তোমাকেই আগে জানালাম। নানা, আমি ওকে অনেক কষ্টে কেড়ে নিয়েছি, আমি ওকে হারাতে পারবো না, তাই তুমি আমাকে সাপোর্ট করবে। তার নানা বলে কেড়ে নিয়েছিস মানে? কার কাছ থেকে কেড়ে নিয়েছিস? সে বলে বড় ভাইয়ের কাছ থেকে। তার নানা তখন রেগে যায়। সে বলে তার মানে তুই ওদের সম্পর্ক ভেঙে ওকে নিয়ে এসেছিস? আসি বলে না, ওদের ব্রেকআপের পরে আমি ওকে আমার গার্লফ্রেন্ড বানিয়েছি। তার নানা বলে তাহলে ঠিক আছে। আসি বলে কিন্তু এখন আমাকে তাড়াতাড়ি বিয়েটা করতে হবে, নয়তো ভাইয়া আবার ওকে নিয়ে যাবে। তার নানা জিজ্ঞেস করে তার মানে তোর ভাই এখনো ওকে পছন্দ করে? সে বলে হ্যাঁ। এটা শুনে তার নানার আবার প্রেশার বেড়ে যায়। অন্যদিকে জিয়ান সেখানে আসির একটা ছোটবেলার ছবি পায়। মেইড তখন বলে ছোটবেলায় মাস্টার দেখতে অনেক মোটাসোটা ছিল, সব ছেলেরাই তাকে বুলি করত। শুনেছিলাম এরপর একটা মেয়ে তাকে একদিন শিখিয়েছিল কিভাবে প্রতিবাদ করতে হয়। জিয়ানের তখন সবকিছু মনে পড়ে। মেইড বলে এরপর সে তাকে প্রপোজ করতেও গিয়েছিল, তবে তখন জানতে পারে মেয়েটার অলরেডি বয়ফ্রেন্ড আছে। তখনই আসি সেখানে আসে। জিয়ান তাকে ধরে বলে তার মানে তুমি এত বছর ধরে আমাকে ভালোবাসো, তাহলে তুমি আমাকে আগে কেন বলনি? আসি বলে তোমার সবকিছু মনে পড়েছে, আমি চাইনি তুমি আমার উপর সহানুভূতি দেখিয়ে আমার কাছে আসো, আমি চেয়েছি সত্যিই তুমি আমাকে ভালোবাসো। জিয়ান বলে এবার আমি সত্যিই তোমাকে ভালোবেসেছি। আসি এটা শুনে তাকে নিয়ে সোফায় বসায়। এরপর তার সব ব্যাংক কার্ডগুলো তার হাতে দেয়। এরপর তার সকল গাড়ির চাবি তাকে দেয় আর বলে আমার বাড়ি আর জমির দলিল তোমার নামে ট্রান্সফার করতে দিয়েছি, কোম্পানির শেয়ারও আমি তোমার নামে দিয়ে দেব। জিয়ান বলে এসব তুমি আমাকে কেন দিচ্ছ? আসি তখন নিচে বসে তাকে একটা আংটি দিয়ে বলে তুমি আমাকে বিয়ে করবে? জিয়ান রাজি হয়ে যায়। আসি তখন আংটিটা তার হাতে পরিয়ে দেয়। এরপর তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে। তখনই আসুর কল আসে। সে বলে আমি পেইজাওয়ের সঙ্গে বিয়ে ভেঙে দিয়েছি। জিয়ান জিজ্ঞেস করে কেন? সে বলে তুমি কি সত্যিই বুঝতে পারছো না, নাকি না বোঝার ভান করছো? আমার জন্য অপেক্ষা করো, আমি ফিরে আসছি। এরপর সে ফোন রেখে দেয়। আসি বলে চলো আমরা আজকেই বিয়ে করে নিই। জিয়ান বলে এত তাড়াহুড়ার কি আছে? সে বলে ভাইয়া ফিরে এসে তোমাকে আমার কাছ থেকে নিয়ে যাবে। জিয়ান বলে আমাকে বিয়ে করলে তোমাকে অনেক মানুষের কথা শুনতে হবে, তোমার ভাইয়ের সঙ্গে তোমার দ্বন্দ্ব হবে, তাই তুমি ভালো মতো পুরোটা ভেবে নিয়েছো তো? সে বলে হ্যাঁ, আমি যেহেতু তোমাকে বিয়ে করার ডিসিশন নিয়েছি, তাহলে আমি এর পরিণামের কথা ভেবে নিয়েছি। এরপর তারা বাড়িতে ফিরে আসে। একটু পরেই তারা বুঝতে পারে আসু বাড়িতে ঢুকতে চাইছে। সে জিয়ানকে ফোন করে বলে তুমি কি আমার ফিঙ্গারপ্রিন্ট ডিলিট করে দিয়েছো? তাড়াতাড়ি দরজা খোলো। জিয়ান আসিকে লুকিয়ে দরজা খোলে। আসু বলে তুমি চেয়েছিলে না আমি যেন তোমাকে বিয়ে করি, আমি তোমাকে বিয়ে করব। জিয়ান বলে তুমি আমাকে কি মনে করো, যখন ইচ্ছা ফেলে দেবে, যখন ইচ্ছা কুড়িয়ে নেবে? তোমার চোখে আমি একটা সবসময় পোষা প্রাণী, তুমি কখনো আমাকে তোমার নিজের সমান মানুষ মনে করেছো? আসু বলে এখন তো আমি তোমাকে বিয়ে করতে এসেছি, এখন তো একটু ভালো করে কথা বলতে পারো। সে বলে আমি তোমার সঙ্গে ভালো করে কথা বলবো? তুমি ভুলে গেছো কিভাবে তুমি আমাকে একটা খেলনা বলেছিলে, কিভাবে তুমি রিপোর্টারদের সামনে আমাকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছিলে, এরপর এই কথা আরো ছড়িয়ে দিয়েছিলে। আসু বলে ঠিক আছে, আমি তোমাকে দুটো শর্ত দিচ্ছি।
প্রথম, তুমি আমার সঙ্গে আমার বাড়িতে ফিরে যাবে। দ্বিতীয়, আমি তোমার মাকে অন্য হসপিটালে ট্রান্সফার করে দেব। তুমি কোনোদিন তোমার মাকে দেখতে পাবে না। এই বলে সে চলে যায়। জিয়ান তখন কান্না শুরু করে। ওই সময় আসি তার কাছে এসে বলে, আমি এখনই তোমার মাকে আমার লোকজন দিয়ে প্রোটেকশন দিচ্ছি। জিয়ান বলে, চলো আমরা কালকেই বিয়ে করে নিই। এরপর পরদিন রাস্তায় অনেক ভিড় দেখে আসু জিজ্ঞেস করে, আজ এত ভিড় কেন? অ্যাসিস্ট্যান্ট বলে, আজ কোনো বড় ঘরের ছেলে মেয়ের হয়তো বিয়ে হচ্ছে, তাই রাস্তায় জ্যাম পড়ে গেছে। আসু বলে, এটা আর কি, আমার আর জিয়ানের যখন বিয়ে হবে পুরো শহরবাসী জানবে। এদিকে এরা দুজন বিয়ে করে নেয়। তারা দুজন ভীষণ খুশি ছিল। মিন তাদের একটা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। আসু এই ছবি দেখতে পায়, তবে সেখানে জিয়ানের চেহারা দেখা যাচ্ছিল না। আসুর দাদা তাকে ফোন করে বলে, তোমার ছোট ভাই বিয়ে করে ফেললো, তুমি কবে বিয়ে করবে? আজকে রাতে ডিনার পার্টিতে তোমার ছোট ভাই তার বউকে নিয়ে আসবে, তুমিও তোমার পছন্দের মেয়েকে নিয়ে এসো, যার জন্য তুমি বিয়ে ভেঙে দিয়েছো। এদিকে এরা দুজন বাড়িতে আসে। আসি বলে, আমাকে একটা চিমটি কাটো, আমার মনে হচ্ছে সবকিছু যেন একটা স্বপ্ন। কয়দিন আগেও আমি ভাবছিলাম আমি কোনোদিনও তোমাকে পাবো না, সেখানে আজ তুমি আমার বউ, আমার বিশ্বাসই হচ্ছে না। জিয়ান তাকে একটা কামড় দিয়ে বলে, ব্যথা লেগেছে? ব্যথা লাগলে এটা কোনো স্বপ্ন নয়। এর মধ্যেই আসু জিয়ানকে কল করে। সে বলতে থাকে, জিয়ান, ভালো মতো ভেবে নিয়েছো? তুমি আমার কাছে না ফিরে আসলে কিন্তু আমি তোমার মাকে ট্রান্সফার করে দেব। আসি কণ্ঠস্বর বদলে বলে, আপনাকে আমার শাশুড়ি মাকে নিয়ে চিন্তা করতে হবে না, আপনি বরং নিজের চিন্তা করুন। আসু বলে, তুমি কে? জিয়ান কোথায়? আসি তাকে একটা চিমটি দিলে জিয়ান চিৎকার করে ওঠে। আসুর এবার মেজাজ ভীষণ খারাপ হয়ে যায়। সে তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে বলে, এখনই খোঁজ নিতে জিয়ানের সঙ্গে কে আছে। তখনই পেইজাও সেখানে আসে। সে বলে, তুমি যখন বলবে বিয়ে ঠিক হয়ে যাবে, যখন বলবে বিয়ে ভেঙে যাবে, এটা তো হয় না। আসু বলে, তোমাকে আমি বিয়ের কথা বলেছি শুধুমাত্র জিয়ানকে খেপানোর জন্য, তবে এই কয়দিনে তোমাদের ফ্যামিলি আমাদের থেকে অনেক সুবিধা নিয়েছে। পেইজাও বলে, এই জন্যই তো তুমি বিয়ে ভেঙে দিলেও আমাদের কোম্পানির সঙ্গে কন্ট্রাক্ট ভাঙতে পারবে না। সে তাকে আসি আর জিয়ানের একটা ছবি দেখায়। এদিকে এরা দুজন বাড়িতে আসির দাদার সঙ্গে দেখা করতে আসে। আসির দাদা জিয়ানকে উপহার দেয়। তখনই আসু সেখানে আসে। তার দাদা জিজ্ঞেস করে, তোমার গার্লফ্রেন্ড কোথায়? তাকেও তো আনতে বলেছিলাম। আসি বলে, ভাইয়া তোমাকে পরিচয় করিয়ে দিই, আমার স্ত্রী। আসুর বন্ধু তাকে ধরে বলে, একটা মেয়ের জন্য ভাই ভাই ঝগড়া করো না। আসু এসেই আসিকে পরপর 2টা ঘুষি মারে। 3 নম্বর ঘুষি মারার সময় আসি তার হাত ধরে ফেলে। সে বলে, আমি কোনো অন্যায় করিনি, তারপরেও তোমার 2টা আঘাত আমি সহ্য করলাম, কিন্তু এরপর আর করবো না। আমি জিয়ানকে আমার গার্লফ্রেন্ড বানিয়েছি তোমার ব্রেকআপের পর। আসু বলে, ব্রেকআপের কতক্ষণ পর? সে বলে, এই তো 1 ঘন্টা পর। আসু আরো রেগে যায়। তাদের দুজনের মধ্যে অনেক মারামারি শুরু হয়ে যায়। আসু বলতে থাকে, তুই এত নিচ কি করে হতে পারিস? নিজের বড় ভাইয়ের গার্লফ্রেন্ডের সঙ্গে কি করে সম্পর্কে জড়াতে পারিস? আসি বলে, আমি ওকে অনেক আগে থেকেই ভালোবাসি, আর ও তোমার গার্লফ্রেন্ড নয়, তোমার এক্স। তাছাড়া ভালোবাসা আর যুদ্ধে সবকিছুই জায়েজ, তাই না? আসু জিয়ানকে বলে, আমি সবকিছু ভুলে যাব, তুমি আমার কাছে ফিরে আসো। জিয়ান বলে, দয়া করে আমাকে মুক্তি দাও। তুমি নিজের মুখে বলেছো আমি তোমার জন্য শুধুমাত্র একটা খেলনা। তুমি বারবার বলেছো তুমি কোনোদিন আমাকে বিয়ে করতে পারবে না। তুমি জানো আমার টাকার প্রয়োজন, তারপরও এটা নিয়ে তুমি আমাকে ব্ল্যাকমেইল করেছো। আমার প্রয়োজনে তুমি কোনোদিন আমার পাশে ছিলে না, অথচ আসি আমার বিপদে আপদে সবসময় ছুটে গেছে, আমাকে সাপোর্ট করেছে, আমাকে সম্মানের সাথে বিয়ে করেছে, ওর পরিবারের সঙ্গে সম্মানের সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়েছে। তাহলে তুমি বলো আমার কাকে বেছে নেওয়া উচিত? আসুর মুখ দিয়ে তখন ব্লিডিং শুরু হয় আর সে অজ্ঞান হয়ে যায়। এরপর ডাক্তার দেখে বলে যে সে একটানা অনেকদিন কাজ করছে, তাই তার ব্লাড প্রেশার অনেক হাই হয়ে গেছে, কয়েকদিন বিশ্রামে থাকলেই সে ঠিক হয়ে যাবে। আসির দাদা তার সঙ্গে অনেক রাগারাগি করছিল যে যদিও সে তোমার বড় ভাইয়ের এক্স, তারপরও তুমি তাকে বিয়ে করতে পারো না। আসি বলে, কেন? ওদের ব্রেকআপ হয়ে গেছে, মানে ও এখন সিঙ্গেল মানুষকে আমি কেন বিয়ে করতে পারবো না? তখনই তার নানা সেখানে আসে আর সে বলতে থাকে, আমার নাতিকে তুমি এইভাবে নির্যাতন করছো, ও বিয়ে করেছে বলে ওকে তোমার কাছে ক্ষমা চাইতে হবে? তার দাদা বলে, ঠিক আছে, আমি তোমাদের ভাইদের মাঝখানে আর আসবো না, তবে দেখো তোমরা দুজন একজন আরেকজনকে মেরে ফেলো না। এরপর সে চলে যায়। আসি বলতে থাকে, তুমি চিন্তা করো না ভাইয়া, আমি জিয়ানকে অনেক সুখে রাখবো। এরপর সে জিয়ানের সঙ্গে বিয়ের ড্রেস দেখতে যায়। জিয়ান বলে, তোমার ভাই অসুস্থ, এখন আমাদের বিয়ের ড্রেস দেখা ঠিক না। তবে আসি বলে, ভাই একটু ক্লান্ত হয়ে গেছে, কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে, আমরা বিয়ের ড্রেস দেখে রাখি। এদিকে আসুর জ্ঞান ফিরে আসে। অ্যাসিস্ট্যান্ট সবাইকে ডাকতে যেতে চায়, তবে আসু তাকে না করে। সে বলে, এখানে কি জিয়ান এসেছিল? অ্যাসিস্ট্যান্ট বলে, উনি আসেনি, তবে আপনার দাদা, ছোট মাস্টার সবাই প্রতিদিন এসে দেখে যায়। আসু বুঝতে পারে তার মানে জিয়ান একবারও আসেনি। সে জিজ্ঞেস করে, জিয়ান এখন কোথায় আছে? অ্যাসিস্ট্যান্ট বলে, সে হয়তো বিয়ের ড্রেস ট্রায়াল করতে গেছে। আসু বলে, কেন?
আজ তার অফিস নেই। অ্যাসিস্ট্যান্ট বলে ওনার কন্ট্রাক্ট একদিন আগেই শেষ হয়ে গেছে। আসু বলে সে যে উঠে গেছে এই কথা যেন কেউ না জানতে পারে। এদিকে জিয়ান বিয়ের ড্রেস পরলে আসি তাকে দেখে কান্না করতে শুরু করে। আসলে সে ভীষণ খুশি ছিল যে সে যে মেয়েটাকে ছোটবেলা থেকে পছন্দ করে সে তার জন্য বিয়ের পোশাক পরেছে। জিয়ান এটা বুঝতে পেরে তাকে জড়িয়ে ধরে। এই সব কিছুই আসু দেখতে পায়। জিয়ান যখন কাউন্টারে আসে তখন আসু তাকে অজ্ঞান করে সেখান থেকে নিয়ে যায়। অন্যদিকে আসি মিনকে বলতে থাকে, তোদের দোকান থেকে বিয়ের ড্রেস নিচ্ছি, আমাকে একটু ডিসকাউন্ট দিস। তবে তখনই একজন স্টাফ এসে বলে জিয়ানকে কোথাও পাওয়া যাচ্ছে না। আসু জিয়ানকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। আসি মিনের গাড়ি নিয়ে তাকে ফলো করে। তবে আসুর গাড়ি থামাতে হলে তাকে গাড়িতে ধাক্কা দিতে হবে, কিন্তু গাড়িতে যেহেতু জিয়ান আছে তাই সে গাড়িতে ধাক্কা দেওয়ার সাহস পায় না। তবে সে বুঝতে পারে এই কাজ হয়তো আসুই করেছে। সে সাথে সাথেই বাড়িতে আসে, তবে দেখতে পায় বাড়িতে আসু শুয়ে আছে। তার অ্যাসিস্ট্যান্ট তার বিছানা ঠিক করছে। তবে সে সেখানে আসুর জুতায় কাদা দেখতে পায়। আসি বাইরে এসে দাঁড়িয়ে থাকে আর মিনকেও আসুর অ্যাসিস্ট্যান্টের সকল অ্যাক্টিভিটির উপর নজর রাখতে বলে। এদিকে জিয়ান এখনো অজ্ঞান ছিল এবং তার চোখ হাত পা বাঁধা ছিল। আসু এসে সেগুলো খুলে দিলে জিয়ানের জ্ঞান ফেরে। সে আসুকে দেখে ভীষণ অবাক হয়ে যায়। সে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমার ছোট ভাইয়ের বউ। আসু বলে, আসি আমার গার্লফ্রেন্ডকে নিতে পারে, আমি কেন ওর বউকে নিতে পারবো না? জিয়ান তাকে একটা থাপ্পড় মারে। আসু বলে, 4 বছরে আমি একবারও তোমাকে ছুঁয়ে দেখিনি, অথচ আমাদের ব্রেকআপের 1 ঘন্টা পরই তুমি আমার ছোট ভাইয়ের সঙ্গে রাত কাটিয়ে ফেললে। তোমার একটু লজ্জা করলো না? জিয়ান আবারও তাকে একটা থাপ্পড় মারে। আসু এরপর তাকে জোর করতে শুরু করলে জিয়ান বলতে থাকে, আমি তোমার ছোট ভাইয়ের স্ত্রী, তোমার মধ্যে কি একটুও মনুষ্যত্ব বেঁচে নেই? সে বলে, ও যখন আমার 4 বছরের গার্লফ্রেন্ডকে নিয়ে গিয়ে বিয়ে করলো তখন তোমার মনুষ্যত্বের কথা মনে পড়েনি? তখনই আসি সেখানে চলে আসে। সে জিয়ানকে জড়িয়ে ধরে। এরপর তার ভাইকে বলে, এই ঘটনা যদি আরেকবার ঘটে তোমার আর আমার ভাইয়ের সম্পর্ক চিরতরে শেষ হয়ে যাবে। আসু বলে, জিয়ান, আমাদের 4 বছরের সম্পর্ক তোমার কাছে কি কোনো মূল্য নেই? জিয়ান বলে, না নেই, সেগুলো এখন আবর্জনা হয়ে গেছে। তুমি বারবার আমাকে বলেছো তোমাদের পরিবার কোনোদিন আমাকে তাদের বউ হিসেবে মেনে নেবে না, তাহলে এখন কিভাবে মেনে নিল? সত্যি কথা হলো তুমি নিজেই আমাকে বিয়ে করতে চাওনি। 4 বছর ধরে তুমি আমার ফিলিংস নিয়ে খেলেছো। তুমি জানো আমি চাকরি ছাড়তে পারবো না, তাই পাবলিকের সামনে আমাকে হেনস্থা করেছো। এখন যখন দেখছো আমি ভালো আছি এটাও তোমার সহ্য হচ্ছে না। আসি বলে, যেদিন তুমি মানুষকে সম্মান করা শিখবে সেদিন ভালোবাসার কথা বলতে এসো। এরপর সে জিয়ানকে নিয়ে চলে যায়। আসু আবারও অজ্ঞান হয়ে যায়। তার জ্ঞান ফিরলে সে সামনে তার দাদাকে দেখতে পায়। তার দাদা বলে, তুমি আর এই নিয়ে ঝামেলা করো না, তুমি নিজেই ওকে বিয়ে করতে চাওনি, তুমি নিজেই ওকে দূরে সরিয়ে দিয়েছো। যে ওকে সম্মানের সাথে বিয়ে করেছে ও তার সাথেই গেছে, আর সবচেয়ে বড় কথা হলো ওরা দুজন ভালো আছে। এরপর জিয়ান আর আসির বিয়ের অনুষ্ঠান দেখানো হয়। সেখানকার মেয়েরা বলা বলি করছিল জিয়ান খুবই খারাপ একটা মেয়ে, বড় ভাইয়ের সঙ্গে ডেট করে ছোট ভাইকে বিয়ে করছে। তখন মিন সেখানে আসে। সে বলে, আপনারা পুরোটা জানেনই না। সে এরপর শুরু থেকে সব তাদেরকে বলতে শুরু করে। সবকিছু জানার পর মেয়েরা বলতে থাকে, আমি যদি জিয়ানের জায়গায় হতাম আমিও কোনোদিন মিস্টার আসুর কাছে ফিরে যেতাম না। সবাই বলতে থাকে, কিন্তু সে যদি বিয়েতে কোনো ঝামেলা করে? এরপরই বর কনে সেখানে আসে। এর মধ্যেই আসু সেখানে আসে। সে জিয়ানকে বলে, আমি শুধু তোমাকে শেষবার জিজ্ঞেস করতে এসেছি, তুমি কি আমার সাথে যাবে? জিয়ান বলে, আমার সিদ্ধান্ত কোনোদিনও বদলাবে না। আমাদের বিয়েতে আসার জন্য ধন্যবাদ ভাইয়া। এই কথা শুনে আসু সেখান থেকে চলে যায়। এরপর এদের বিয়ে সম্পন্ন হয় আর ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। ড্রামাটা আমার কাছে ভালো লেগেছে, তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানিয়ে দিও। জিয়ান যে কাজটা করেছে সে কি ঠিক করেছে কিনা সেটাও কমেন্টে জানিয়ে দিও। অবশ্যই ভিডিওতে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।